বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, সকলকে পলাশথানা মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস নিব। বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী, এটাই নিচ্ছিলাম। আমরা পড়ছিলাম সমাসের ক্লাস করছিলাম। তো আজকেও এর তৎপুরুষ সমাসটি নিব। তৎপুরুষ সমাস সম্পর্কে আজকে আলোচনা করব। তোমরা বই খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যাও। সমাসে ধারাবাহিকতায় আজকে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে বা তৎপুরুষ সমাস আমরা কিভাবে, প্রত্যেকটা সমাসেরই চিহ্ন আমি প্রথম ক্লাস থেকে দিয়ে দিয়েছিলাম যে কিভাবে আমরা সহজে বুঝতে পারবো কোনটি কোন সমাস। তো তৎপুরুষ সমাসে ছিল যে এর পরপদের অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসে এক নম্বরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, বিভক্তি লোপ পাবে। লোপ পাবে পূর্বপদে, পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমাদের বিভক্তি কি এটা একটু জেনে নিতে হবে। বিভক্তি কি? বিভক্তি তোমাদের মনে আছে নিশ্চয়ই, আগে আলোচনা হয়েছিল বিভক্তি সম্পর্কে। বিভক্তি হচ্ছে সেই সমস্ত ধ্বনি যেগুলো কি বাক্যস্থিতে একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক নির্ণয় করে, সম্পর্ক স্থাপন করে। সেই সমস্ত চিহ্ন, ধ্বনি বা বর্ণ যেগুলো কি একটা পদের সাথে আরেকটা পদের সম্পর্ক স্থাপন করে। তো এই বিভক্তি শব্দের বিভক্তি বাংলায় শব্দ বিভক্তিকে 7টা ভাগে ভাগ করা হয়েছে। মনে আছে নিশ্চয়ই তোমাদের? 7টি ভাগে করা হয়েছে। 7টি বাংলা শব্দ বিভাগ এরকম করে: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই 7টা ভাবে বাংলা শব্দ বিভক্তিকে ভাগ করা হয়েছে। আর এই শব্দ বিভক্তির লোপে কি তোমার তৎপুরুষ সমাস হয়ে থাকে। পূর্বপদে এই বিভক্তির লোপে সমাস হয়, কিন্তু এইভাবে কি যে বিভক্তির লোপে সমাস হয় সেইভাবে আসলে একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য বুঝতে। আমাদের কি সমস্ত পদটা দেখে কি সমাস নির্ণয় করতে হবে, এবং এমন কিছু তথ্য আজকে আমি তোমাদের দিব যেগুলোর মাধ্যমে কি আমরা বুঝতে পারি। তোমাদের বইতেও আছে যে কিভাবে কি সমাসটা আমরা নির্ণয় করব। তো এই 7টা বিভক্তির চিহ্ন তোমাদের নিশ্চয় মনে আছে, আমিও প্রত্যেকটা বিভক্তির এখানে লিখে দিয়েছি। এর মধ্যে প্রথমা বিভক্তিটাকে শূন্য বিভক্তি ধরা হয়। শূন্য, অ বা শূন্য, অ বা শূন্য বিভক্তি। তো এইটার নামে কি সমাসের এই তৎপুরুষ সমাসের প্রকারভেদ রাখা হয়নি, যে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তো আর বাদ বাকি যে এখান থেকে 7 নম্বর পর্যন্ত 6টি বিভক্তির লোপের 6টি, এবং আর 3টা ভাগ আছে তোমার উপপদ তৎপুরুষ সমাস 9টা, 9 তৎপুরুষ সমাস এরকম। তাহলে তৎপুরুষ সমাসটাকে 9 ভাগে ভাগ করা হয়েছে, 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার। আচ্ছা, এর মধ্যে হচ্ছে এই 6টা বিভক্তির 6 প্রকার। 6টা বিভক্তির থেকে এই দ্বিতীয়া থেকে নামকরণ করা হয়েছে। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, অলোপ তৎপুরুষ সমাস এবং 9 তৎপুরুষ সমাস। এই 6 এবং 3 মোট হচ্ছে তোমার 9। এই 9 প্রকার তৎপুরুষ সমাস। শুধু প্রথমা বিভক্তি বাদ আর বাকিগুলো, এবং প্রত্যেকটা বিভক্তির চিহ্ন নিশ্চয়ই তোমাদের মনে আছে।
তৃতীয় বিভক্তির চিহ্ন, কে রে তৃতীয় বিভক্তি আমরা বুঝতে পারি দ্বারা, দিয়া, কর্তৃ। চতুর্থী আর দ্বিতীয় একই রকম, কে রে। আচ্ছা এখানে একটু লিখে দিচ্ছি, আমি আলাদা আলাদা করে দিয়েছি, তারপরে তোমাদের সুবিধার্থে একটু লিখে দিচ্ছি। কে রে তৃতীয়া, দ্বারা দিয়া, কর্তৃ। চতুর্থী আবার কে রে। পঞ্চমী হতে থেকে চে, পঞ্চমী হতে থেকে চে। আর ষষ্ঠী হচ্ছে তোমার র এ। সপ্তমী কে ও তে। একটু দেখে নাও তোমরা, আমি আশা করছি তোমাদের মনে পড়ে গেছে। তাহলে সপ্তমীটা তো বলেছি, প্রথমা বিভক্তি বলেছিলাম, প্রথমা শূন্য বা অ, ওইটা বাদ, আর বাকি দ্বিতীয় থেকে সপ্তমী, দ্বিতীয় থেকে সপ্তমী বিভক্তির লোপে 6টা নামকরণ করা হয়েছে। এখানে দিয়ে দিয়েছি আমি, দ্বিতীয়া, তৎপুরুষ সমাস, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর প্রত্যেকটা হচ্ছে কি চিহ্ন, যে আমরা ব্যাস বাক্যে কি এই চিহ্নগুলো পাবো, ব্যাস বাক্যে এই চিহ্নগুলো লোপে সমাস হবে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। তাইলে তৎপুরুষ সমাস আমরা কাকে বলবো? তৎপুরুষ সমাস 9 প্রকার। এখানে পূর্বপদে ব্যাস বাক্যের পূর্বপদের বিভক্তি লোপে কি সমাস হয় এবং পরপদের অর্থটাই প্রাধান্য পায় তৎপুরুষ সমাস। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে। আর বিভক্তিগুলা তাহলে প্রথমে যাচ্ছি দ্বিতীয় তৎপুরুষ সমাস। সংজ্ঞাগত ভাবে যদি আমরা ধরি যে দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় বিভক্তি লোপে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে কে রে। কিন্তু আমরা সমস্ত পদে বা পরীক্ষার খাতায় তো ব্যাস বাক্যটা থাকবে না, থাকবে সমস্ত পদ। তো সমস্ত পদ দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস? কে রে সেটা তো থাকবেই, সেটা দেখে তোমরা বুঝতেই পারবে। কিন্তু তারপরে আরো কিছু চিহ্ন আছে যেখানে পরপদের অর্থ, পরপদের অর্থ তো প্রাধান্য পাবে তৃতীয় তৎপুরুষ সমাসে, এটা তো আছেই। তারপরে তুমি এখানে এই যে শব্দের শেষে যদি পণ্য, শব্দের শেষে যদি পণ্য, প্রাপ্ত, গত ইত্যাদি থাকে, তাহলে কি আমরা বুঝবো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবং আরেকটা চিহ্ন হচ্ছে, সেটা হচ্ছে চির। চিরটা হচ্ছে কি বেপিয়া। পরপদে যদি সমস্ত পদে যদি চির থাকে এবং সেটা বেপিয়া অর্থে ব্যবহার করা হয়, বেপি অর্থে ব্যবহার করা হয়, তাহলে কি সেটা হয়ে যাবে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন যেমন দুঃখকে প্রাপ্ত, কি দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। তারপরে পণ্য দিয়ে বিপদাপন্ন, বিপদাপন্ন। কি হবে এটা? বিপদকে আপন্ন। আমি একটু উল্টা করে দিয়েছি এখানে, এটা তোমার সমস্ত পদ। এটা কে বিভক্তি লোপে কি এখানে হয়েছে, দেখো বিপদকে আপন্ন। কি হবে? বিপদাপন্ন। তাহলে এখানে কি এই যে শব্দগুলো দেখে আমরা এখানে লোপ পেয়েছে কি তোমার কে, এখানে বিপদ কি, কিন্তু এই যে দেখো এখানে তোমার পণ্য আছে, তারপরে প্রাপ্ত আছে, পরপদে কি প্রাপ্ত এবং এই যে পণ্য আছে। তারপরে আরেকটা দেখো, ব্যক্তি অর্থে চিরকাল বেপিয়া সুখী। কি হবে? চির সুখী, চিরকাল বেপিয়া সুখী, চির সুখী। এরকম ব্যক্তি অর্থ যদি বোঝায় তাহলে কি আমরা এটা ধরে নিব এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। একটু মনোযোগ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে এখানে আমরা যদি প্রাপ্ত, প্রাপ্ত, গত, পণ্য ইত্যাদি শব্দ পাই এবং সমস্ত পদে চির থাকে,
তাহলে কি আমরা ধরে নিব যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই প্রাপ্ত পণ্য এবং এদিক এইভাবে কি আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কি হবে, যে কে রে, কে রে, আর এখানে তীর বা বেপিয়া অর্থে কি, এটা বেপিয়া অর্থে থাকে, এটাও তোমরা ধরে নিবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা গেল। তাহলে আমরা এখন যাই তৃতীয় তৎপুরুষ সমাসে। তৃতীয় তৎপুরুষ সমাস বিভক্তির চিহ্ন থাকবে ব্যাস বাক্যে। সুতরাং আমাদের অন্য কোনো উপায়ে সমস্ত পদ দেখে যেন আমরা বলতে পারি যেটা কোন সমাস, আমাদের সেই পদ্ধতিকে অবলম্বন করতে হবে। তৃতীয় তৎপুরুষের চিহ্ন কি বলেছিলাম, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক থাকবে চিহ্ন, এগুলো লোপে হবে, কিন্তু এটা হচ্ছে সংজ্ঞা অনুপাতে। তুমি যেভাবে বুঝতে পারবে এটা দেখো, পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল। পরপদটা কি পূর্বপদের উপর নির্ভরশীল থাকবে। এবং আরেকটা চিহ্ন হচ্ছে তোমার উন, হীন, শূন্য, ক, এটা তোমাদের বইতেও আছে, যে এগুলো লোপে কি তোমার তৃতীয় তৎপুরুষ সমাস হবে। দ্বারা দিয়ে কর্তৃক এটা লোপ পাবে। আর আমরা বুঝতে পারবো যে পরপদ পূর্বপদের উপর নির্ভরশীল থাকবে এবং উন, হীন, শূন্য, ক ইত্যাদি দ্বারা কি তোমার যদি থাকে তাহলে কি আমরা বুঝবো, বাকি যদি এই শব্দগুলো থাকে তাহলে কি আমরা বুঝবো যে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন এখানে আমি তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণে যাচ্ছি, দেখো মন দিয়ে গড়া, কি হবে, মন গড়া, মন গড়া। তারপরে আরো আছে দেখো শ্রম দ্বারা লব্ধ, কি হবে, শ্রম লব্ধ। তাহলে এখানে এই যে গড়া কিসের উপর নির্ভরশীল, মনের উপর। কি দিয়ে গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। আর এই যে বিভক্তি লোপ পেয়েছে। তারপর হচ্ছে শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ। লব্ধ মানে পাওয়া, পাওয়াটা কিসের উপর নির্ভরশীল, শ্রমের উপর। শ্রম করলে কি পাই আমরা, তাহলে শ্রম দ্বারা লব্ধ। আর এখানে বিভক্তি লোপ পেয়েছে তোমার দ্বারা দিয়ে, এই যে সমস্ত পদের দ্বারা দিয়ে নাই। তাহলে এইভাবে কি তোমার তৃতীয় তৎপুরুষ সমাস হয়। এবং আর যে চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো সহজে, সেগুলো হচ্ছে কি উন, হীন, শূন্য, ক এগুলো থাকবে। হ্যাঁ দেখো এক দ্বারা কম, এটা কি হবে, সরি এক দ্বারা উন, উন অর্থটাও কম কি দাঁড়ায়, এক দ্বারা উন কি হবে, এটা একুন, এক দ্বারা উন একুন। তারপরে কম, কম দিয়ে কি হবে, পাঁচ দ্বারা কম সমান সমান পাঁচ কম। সহজ টেকনিক গুলো কি আমাদের মনে রাখতে হবে, যেভাবে কি আমরা একটু মনে রাখতে পারবো যে কোনটা কোন সমাস। আমরা কি বিভক্তি থাকবে ব্যাসে বাক্যে, কিন্তু বিভক্তি কি সমস্ত পদে থাকবে না। এই জন্য সমস্ত পদগুলো টেকনিক আমাদের মনে রাখতে হবে, যে কিভাবে আমরা এটা বুঝতে পারবো। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস গেল। এখন আসি আমি চতুর্থী তৎপুরুষ। তাহলে চতুর্থী তৎপুরুষে কি হবে, চতুর্থী, আচ্ছা এখানে চিহ্ন কে রে, এটা কে রে, এই দুইটাতে কি একই রকম, দেখো দ্বিতীয় এবং চতুর্থী একই রকম। এই জন্য কি আমাদের যেভাবে আমরা চিহ্নিত করতে পারবো, সেই চিহ্নগুলো কি আমাদের মনে রাখতে হবে, যেন আমরা বুঝতে পারি। তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস কাকে বলে, সংজ্ঞা অনুপাতে এটাই হবে, বই অনুপাতে, যে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হবে সেটাই চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে এইখানে আমরা যেভাবে বুঝতে পারবো, সেই শর্তগুলোর মধ্যে আসি আমরা, যে কি থাকলে এখানে আমরা বুঝতে পারবো। এখানে কে রে থাকবে, কিন্তু সেটা জন্য বা নিমিত্ত থাকবে, জন্য বা নিমিত্তে, নিমিত্ত একই অর্থেই, জন্য বা নিমিত্ত থাকবে এবং শ্রদ্ধা ভক্তি থাকবে। শ্রদ্ধা ভক্তি থাকবে ব্যাস বাক্যের মধ্যে।
তাহলে আমরা কি এটা বুঝতে পারবো যে চতুর্থী তৎপুরুষ। কি কিভাবে? এক হচ্ছে তোমার জন্ম থাকবে বা নিমিত্তে, জন্ম নিমিত্তে, আরেক হচ্ছে শ্রদ্ধা ভক্তি অর্থানুসারে হবে। তাহলে এটা কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন এখানে কিন্তু কে রে, কে রে, এটার যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এটা মনে রাখা, জন্ম বা নিমিত্ত এবং তোমার শ্রদ্ধা ভক্তি। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। এটা একটু তৎপুরুষ সমাসে একটু বড়, যেহেতু এখানে 9টা ভাগ, এগুলো কি একটি সময়ের ব্যাপার, 9টা ভাগকে পড়া। তাহলে বিয়ের জন্য পাগলা কি হবে তোমার? বিয়ে পাগলা। তারপরে হচ্ছে গুরু ভক্তি, গুরুকে ভক্তি, শ্রদ্ধা অর্থে অবশ্যই গুরু ভক্তি। এরকম আরো উদাহরণ আছে তোমাদের চতুর্থী তৎপুরুষ সমাসে। তাহলে চতুর্থী তৎপুরুষ আমরা কিভাবে বুঝবো? যে এখানে জন্ম নিমিত্ত থাকবে এবং তোমার শ্রদ্ধা ভক্তি প্রকাশ বোঝাবে, শ্রদ্ধা ভক্তি বোঝাবে। এই যে এখানে দেখো জন্ম এবং কে, এটা লোপে কি সমস্ত কথা হয়েছে বিয়ে পাগলা গুরু ভক্তি। তাহলে আমরা সহজে একটু মনে রাখবো, জন্ম নিমিত্ত এবং শ্রদ্ধা ভক্তি প্রকাশ পাবে, সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এবার আসি আমরা পঞ্চমী। পঞ্চমী তৎপুরুষ সমাস কি? পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হবে সেটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। কিন্তু এই সংজ্ঞাটা আমরা মুখস্থ না করে আমরা এইভাবে, এখানে তোমাদের চিহ্ন দেয়া আছে, যার মাধ্যমে কি তোমরা সহজে বুঝতে পারবে যেটা কোন সমাস হতে পারে। পঞ্চমী তৎপুরুষ সমাসটা কারকে অপাদান কারকের সঙ্গে মিলে যায়, তাই না? এই যে বিচ্যুত, ভয়, মুক্ত, পালানো, তারপরে গৃহীত, বিরত ইত্যাদি আরো শব্দ আছে, তোমাদের বইতেও আছে, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হলে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আমি এখানে কয়েকটা দিয়েছি, এগুলো তোমাদের বইতে আরো আছে। চ্যুত, বিচ্যুত, বিরত, তারপরে হচ্ছে ভয়, মুক্ত, পালানো, গৃহীত ইত্যাদি যদি পরপদের সঙ্গে যুক্ত থাকে তাহলে কি সেটা হবে তোমার পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আমরা একটু উদাহরণগুলো দেখি। বিলাত হতে ফেরত, কি হবে? বিলাত ফেরত, বিলাত ফেরত। তারপরে স্কুল থেকে পালানো, কি হবে এটা? স্কুল পালানো। স্কুল পালানো। এখানে আরেকটা ব্যতিক্রম অর্থ হয়, সেটা হচ্ছে যে এখানে দিয়েছি এর বা চে, এই শব্দটা যুক্ত হয়েও কি অনুসর্গ, এর চে, এর চে, এই অনুসর্গ যুক্ত হয়েও কি তোমার পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন পরাণে চে প্রিয়, কি হবে? পরাণ প্রিয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কি অবশ্যই জানাতে পারো, তাহলে কি আমরা বুঝিয়ে দিব। তাহলে আমি দ্বিতীয় থেকে পঞ্চমী পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিলাম। যদি এখানে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কি একটু প্রশ্ন করবে। সমাসের ক্লাস একটু মন দিলে সেটা কি অবশ্যই সহজেই বোঝা যায়। আর আমি সহজ করে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছি। জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো, আমি চেষ্টা করছি। তাহলে আমি কি বলেছিলাম যে পঞ্চমী তৎপুরুষ সমাসটা তোমার অপাদান কারকের সঙ্গে, অপাদান কারকে আমরা
পেয়েছি যে কৃত বিকৃত ভয় মুক্ত, তারপরে দাত গৃহীত ইত্যাদি যদি বোঝায় তাহলে কি সেটা তোমার অপাদানকারক হয়। আর এটাই কি পঞ্চমী তৎপুরুষে হয়, এগুলো লোপ পেয়ে হয়। যেমন বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, স্কুল থেকে পালানো, স্কুল পালানো। তারপরে পরণ প্রিয়, এটি একটু ব্যতিক্রম। এর এবং চে, এর চে উপসর্গ কি যুক্ত হয়, এটা মনে রাখবে। এর চে উপসর্গ যুক্ত কি আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস হয়ে থাকে। এখন আমি যাচ্ছি ষষ্ঠী তৎপুরুষ সমাসে। ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি চিহ্ন জানে কি কি বলেছিলাম? ষষ্ঠী তৎপুরুষের চিহ্ন হচ্ছে র এবং এ। আর এইখানে চেনার কতগুলো নিয়ম তোমাদের বইতেও দেওয়া আছে। এই একটা সমাসের নিয়মগুলো কি বইতে দেওয়া আছে, যেভাবে তোমরা চিনতে পারবে যে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে এখানে আমি কয়েকটা নিয়মের একটু সংক্ষেপে তুলে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ এগুলো যদি থাকে তাহলে কি আমরা ষষ্ঠী তৎপুরুষ। পিতৃ, মাতৃ, ভ্রাতৃ এই শব্দগুলো যদি থাকে তাহলে কি আমরা ধরে নিব সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন পিতার ধন, পিতৃধন কি সমাস? এটা ষষ্ঠী তৎপুরুষ। তারপরে মাতার সেবা কি হবে? মাতৃসেবা। পিতা মাতার সেবা করতে হবে অবশ্যই বেশি বেশি, তাই না? তাহলে কি সেখানেই জান্নাত। তাহলে পিতৃ, মাতৃ, ভ্রাতৃ ইত্যাদি যদি থাকে তাহলে আমরা কি ধরে নিব? এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে আছে তোমার যদি সহ, তুল্য, প্রতিম, নিভ, প্রায় ইত্যাদি থাকে, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কি ধরবো যে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন পত্নী সহ কি হবে? পত্নী সহ। আরো উদাহরণ আছে, সেগুলো তোমরা দেখবে বইতে। তারপর হচ্ছে তোমার কন্যার সহ, কন্যা সহ, কন্যা সহ, কন্যা সহ। তারপরে আরো আছে তোমার সহোদরের প্রতিম, এই যে প্রতিম দিয়ে সহোদরের প্রতি, সহোদর প্রতি, কন্যা সহ। আরো আছে সহোদরের প্রতি, সহোদর প্রতি। তো এইভাবে আমরা যদি পরপদে সহতুল্য, সহতুল্য, প্রতি, নিভ, প্রায় ইত্যাদি পাই তাহলে কি সেটা আমরা নিশ্চিন্তে ধরে নিব এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর আরেকটা দেখো, আর দুইটা নিয়ম সেটা আমি একসাথে দিয়েছি। স্থান ও কালের অংশ বোঝালে, স্থান ও কালের, স্থান হচ্ছে জায়গা, কাল হচ্ছে সময়, এগুলো যদি অংশ বোঝায় মানে পুরাটা না বুঝিয়ে যদি অংশ বোঝায়, স্থান ও কালের, তোমরা সহজে মনে রাখবে এইভাবে, স্থান ও কালের যদি অংশ বোঝায়, পুরাটা না বুঝিয়ে যদি অংশ বোঝায় তাহলে সেটা আমরা ধরে নিব ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস যেমন পথে অর্ধ কি হবে? সেটা অর্ধপথ। অর্ধ মানে অর্ধেক, তাহলে পথ, পুরোটা পথ যদি আমরা ধরি সেটার অর্ধেক হচ্ছে তোমার অর্ধপথ। তারপর হচ্ছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন সরি অন্ন, অন্নের পূর্বভাগ, পূর্বভাগ পূর্বাহ্ন হবে। অন্ন মানে হচ্ছে দিন, অন্ন মানে হচ্ছে দিন, আর এটার পূর্ব অংশকে বলা হয় পূর্বাহ্ন, মানে সকালবেলাটাকে কি পূর্বাহ্ন বোঝানো হয়। তাহলে পথে অর্ধেককে অর্ধপথ, অন্যের পূর্বভাগকে পূর্বাহ্ন মানে সময়ে। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম? নিয়মে স্থান ও কালের অংশ বোঝায়।
স্থান ও কালের অংশ বোঝালে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ হবে। আর এই যে চিহ্নতে এখানে আছে র, কর্ণার র, এটার চিহ্ন ষষ্ঠী তৎপুরুষের চিহ্ন আমরা কি বলেছিলাম? র এ। ষষ্ঠী তৎপুরুষের চিহ্ন আমরা কি বলেছিলাম? র এ। র এ লোপ পাবে, এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর এগুলো হচ্ছে তোমার মনে রাখার সমস্ত পদ দেখে চেনার উপায়। এগুলো কি একটু বেশি মনে রাখবে। তারপরে দেখো আরেকটা হচ্ছে পরপদে যদি বহু বচন বাচক শব্দ হয়, বহু বচন বাচক শব্দগুলো কি আমাদের? রাজি, গ্রাম, তারপরে বৃন্দ, গণ, যূথ ইত্যাদি সমষ্টিবাচক শব্দ। যদি বহু বচন বোঝায় ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকে তাহলে কি সেটা হয়ে যাবে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসে পরপদে যদি বহুবচন বোঝায়, বহুবচন যদি পরপদে বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে তোমার ষষ্ঠী তৎপুরুষ। যেমন ছাত্রে বৃন্দ সমান সমান কি হবে? এটা ছাত্রবৃন্দ। তারপর হচ্ছে তোমার হস্তি যুদ্ধ, হস্তি যুদ্ধ। আমরা বচন এটা পড়েছিলাম যে যুদ্ধ শব্দটা কোথায় যুক্ত হয়? হস্তির সঙ্গে। বহু বচন যুদ্ধ শব্দটা হস্তির সঙ্গে যুক্ত হয়। আর এখানে এই যে র বিভক্তি লোপ পেয়েছে, ষষ্ঠী বিভক্তির চিহ্ন র এ, এই র বিভক্তি লোপ পেয়ে হয়েছে ছাত্রবৃন্দ হস্তি যুদ্ধ। তাহলে বহু বচন বাচক শব্দ দিয়ে কি এটা বোঝা যায়। এরপরে তোমার ব্যাস বাক্যে যদি রাজা থাকে সেটা কি হয়ে যায় রাজ, এবং এটা কি আগে চলে আসে। যেমন পথে রাজা, এই রাজাটা হয়ে যাবে রাজ, এবং এটা পূর্ব সমস্ত পদে আগে চলে আসবে রাজপথ, রাজপথ। ব্যাস বাক্যে যদি রাজা শব্দ পরে থাকে, আর একটু ভালো করে শোনো, ব্যাস বাক্যে যদি রাজা শব্দ পরে থাকে তাহলে কি সমস্ত পদে সেটা আগে চলে আসবে এবং পরিবর্তন হবে রাজ, সেটা আগে চলে আসবে এবং পরিবর্তন হয়ে যাবে তোমার রাজ। তারপরে দেখো হাসে রাজা রাজহাঁস, এখানে কি পরিবর্তন হয়ে গেছে না? রাজা পরিবর্তন হয়ে হয়েছে রাজ। তাহলে এই কয়েকটা নিয়ম যদি তোমরা মনে রাখো তাহলে কি ষষ্ঠী তৎপুরুষ সমাস সহজে মনে থাকবে তোমাদের। তাহলে এটার নিয়ম যেহেতু একটু বেশি, আমি আরেকটু বলে দিচ্ছি কি কি সেটা। পিতৃ মাতৃ ভাতৃ, পিতৃ মাতৃ ভ্রাতৃ যদি থাকে, তারপরে যদি সমস্ত পদে থাকে তোমার সহ, তুল্য, প্রতি, নিভ, প্রায় ইত্যাদি। আবার আরেকটা হচ্ছে স্থান ও কালে অংশ বোঝালে, স্থান ও কালে অংশ বোঝালে। আমাদের সপ্তমী তৎপুরুষের সমাসে কিন্তু আবার স্থান কাল পাত্র আছে, সেটার আর এটার মধ্যে কি একটু তফাৎ হবে যে এখানে অংশ বুঝিয়েছে। ষষ্ঠী তৎপুরুষের যদি অংশ পুরোটা না বুঝে যদি অংশ বোঝায় সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ, আর পুরোটা বোঝালে হবে সপ্তমী। সপ্তমী তৎপুরুষ সমাসে সেটা আবার আলাদা করে বুঝিয়ে দিব। তাহলে স্থান ও কালের অংশ বোঝালে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপর বহুবচন শব্দ থাকলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরপদে যদি বহুবচন বাচক শব্দ থাকে, তারপরে ব্যাস বাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে কি সেটা আগে আসবে এবং রাজ হয়ে যাবে। রাজা শব্দটা পরিবর্তিত হয়ে যাবে রাজ। তাহলে বিভক্তি লোপ পাবে ব্যাস বাক্যে, কিন্তু সমস্ত পদ দেখে যেন আমরা বুঝতে পারি যেটা কোন সমাস সেটাই কি আমাদের মনে রাখতে হবে। এবার হচ্ছে সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ আমরা কি বলেছিলাম? সপ্তমীতে চিহ্ন থাকবে এ, অ, তে। এখানে
আরেকটা সহজ নিয়ম হচ্ছে দেখো, এ অতে বিভক্তিতে লোপ পেয়ে হবে। আর এখানে কি আমরা সহজে বুঝতে পারবো, যদি স্থান কাল পাত্র বোঝায় তাহলে কি সেটা অবশ্যই সপ্তমী তৎপুরুষ মাত্র। এটা তোমরা মনে রাখবে, যদি হয় স্থান কাল পাত্র সেটা হয়ে যাবে কি সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছে পাকা, কি হবে এটা? গাছ পাকা। গাছ একটা স্থান, গাছে পাকা, গাছ পাকা। আবার তোমার এদিকে বিভক্তি এ, এ বিভক্তি হয়েছে এখানে, গাছ এ, গাছে। তাহলে গাছে পাকা এটা হয়েছে তোমার গাছ পাকা। তারপরে হচ্ছে তোমার দিবায় নিদ্রা, দিবায় নিদ্রা, দিনে নিদ্রা মানে ঘুম, দিনের ঘুম। এখানে দিনের কি কোনো অংশ কিন্তু এখানে বোঝায় নাই, দিনের যে কোনো সময় হতে পারে, দিন হতে পারে। দিবায় নিদ্রা মানে দিনে ঘুম গেলে সেটাকে বলা হয় কি দিবা নিদ্রা। এখানে তোমার কাল বুঝিয়েছে, দিবা নিদ্রা, এটা একসাথে হবে দিবা নিদ্রা। এখানে অন্তস্থ, এই যে এখানে পেয়েছে এই বিভক্তি, এখানে অন্তস্থ, লোপে হয়েছে তোমার দিবা নিদ্রা। সপ্তমী বিভক্তি লোপে হয়েছে দিবা নিদ্রা। এখানে কি সমস্ত সময়টাকে, দিনটাকে বোঝানো হয়েছে, এই জন্য এটা সপ্তমী তৎপুরুষ সমাস। তারপরে আরো আছে, যেমন ধরো তুমি বস্তার পচা, কি হবে এটা? বস্তা পচা। তাহলে শিক্ষার্থী কিন্তু আজকে এই পর্যন্তই। আর বাকি তিনটা যে ভাগ আছে সেটা আমি আগামী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম প্রথম থেকে একটু রিপিট করে নিচ্ছি। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস কাকে বলে? তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি, পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় সেটা হচ্ছে কি তৎপুরুষ সমাস, এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাস কয় প্রকার? তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। শব্দ বিভক্তি দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী পর্যন্ত 6টা, আর হচ্ছে উপপদ, অলুত এবং নয়ও। উপপদ, অলুত এবং নয়ও, এই তিনটা আগামী দিন বোঝাবো, কারণ আজকে কিন্তু অনেকগুলো নিয়ম আমি এখানে দেখিয়েছি, সেগুলো কি তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে দ্বিতীয় বিভক্তিতে চিহ্নগুলো সহ আমি দিয়েছিলাম, যে দ্বিতীয় বিভক্তি চিহ্ন হচ্ছে কে রে। তারপরে এখানে কি পরপদে যদি সমস্ত পদে পণ্য, প্রাপ্ত, গত ইত্যাদি থাকলে আমরা এটা চোখ বুঝে বলে ফেলবো যে এটা কি দ্বিতীয় তৎপুরুষ। তারপর হচ্ছে চির শব্দ যদি ব্যক্তি অর্থে থাকে, সেটাও কি চির শব্দটা যদি থাকে সমস্ত পদে ব্যক্তি অর্থে, তাহলে কি এটা হবে তোমার দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় কি বলেছিলাম, এর চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। তোমরা যদি একটু মনোযোগ দাও, আমার মনে হয় না যে এটা সারা জীবনে ভুলবে তোমরা। তাহলে এখানে পরপদ কি পূর্বপদের উপর নির্ভরশীল থাকবে, এবং আর কি কি থাকবে? পূর্ণ, হীন, শূন্য, কম ইত্যাদি থাকবে তোমার, এই শব্দগুলা থাকবে। তাহলে কি আমরা বুঝে নিব এটা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন মন দিয়ে গড়া, শ্রম দ্বারা লব্ধ, 1 দ্বারা উন, 5 দ্বারা কম, 5 কম ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। দ্বিতীয় এবং চতুর্থী বলেছিলাম যে দুইটার চিহ্ন একরকম, এই জন্য আমরা চতুর্থ তৎপুরুষে মনে রাখবো, জন্য, নিমিত্ত, শ্রদ্ধা, ভক্তি বোঝালে সেটা কি হবে? চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, চতুর্থী তৎপুরুষ। আর পঞ্চমী তৎপুরুষ সমাসটা হচ্ছে তোমার অপাদান কারকের হুবহু, যেখানে হতে থেকে চেয়ে থাকে এক চিহ্ন, এটা লোপ পেয়ে হয়। আর বোঝায় হচ্ছে বিচ্যুত, ভয় মুক্ত, পালানো, বিরত, উত্তীর্ণ, আগত ইত্যাদি অর্থে কি তোমার পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। তারপর হচ্ছে স্কুল থেকে পালানো, স্কুল পালানো। আর ষষ্ঠী তৎপুরুষের চিহ্ন কি? র এ। এই দুইটা বেশ বাক্যে লোপ পাবে বিভক্তির চিহ্ন, কিন্তু আমরা বুঝবো 1 নম্বরে বলেছিলাম, কি বলেছিলাম? পিতৃ, মাতৃ, ভ্রাতৃ, এই শব্দগুলো যদি থাকে এটা কি ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে হচ্ছে তোমার সহ, তুল্য, প্রতি, নিভ, প্রায় ইত্যাদি থাকলো কি ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। আর স্থান ও কালের অংশ বোঝালে তাহলে কি হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরপদে কি হবে? বহুবচনবাচক শব্দ থাকবে, আর বহুবচনবাচক শব্দ থাকবে, এবং ব্যাস বাক্যে রাজা শব্দ থাকলে সমস্ত পদে তা আগে আসে। যদি ব্যাস বাক্যে পরপদে রাজা থাকে সেটা আগে আসবে, আর সেটা কি পরিবর্তন হয়ে যাবে
রাজ, যেমন পথের রাজা রাজপথ, হাঁসের রাজা রাজহাঁস। খুব সহজ, একটু মন দিয়ে মনে রাখবে তোমরা। আবার আরেকটা কি বলেছিলাম, বহুবচনবাচক শব্দ তোমার যদি থাকে, বহুবচনবাচক শব্দ বোঝায়, তাহলে কি সেটা হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন ছাত্রবৃন্দ, হস্তিযুথ ইত্যাদি বহুবচন বোঝায়। তারপরে সর্বশেষ হচ্ছে তোমার সপ্তমী তৎপুরুষ সমাস, 6 নম্বরে যেটা। এখানে চিহ্নে কি বলেছিলাম, এ অ তে, এটা লোপ পেয়ে হবে। আর এখানে সহজে বলেছিলাম স্থান কাল পাত্র সপ্তমী তৎপুরুষ মাত্র। এখানে কি গাছে পাকা, গাছ পাকা। স্থান বুঝিয়েছে দিবায় নিদ্রা, দিবায় নিদ্রা, দিবা নিদ্রা। এখানে কি তোমার সময় বুঝিয়েছে, কাল বুঝিয়েছে। তারপরে বস্তায় পচে, এটা স্থান, বস্তায় বস্তা পচা ইত্যাদি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অনেকটা সময় আজকে সাথে ছিলে, যারা যুক্ত ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ক্লাসটি তোমরা দেখবে, পরবর্তীতে থাকবে, এটা তোমরা যে কোনো সময় কি দেখে নিতে পারবে, শেয়ার করে দিবে। কোনো সমস্যা প্রশ্ন থাকলে তোমরা কি কমেন্টে লিখে দিবে, সেই অনুপাতে কি বোঝানোর চেষ্টা করবে। স্বাস্থ্যের বিধি মেনে চলবে, নিজ স্বাস্থ্যের খেয়াল রাখবে। গরমের সময় এখন বেশি বেশি পানি পান করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর একটি কথা যেটা বরাবরই বলি, যে পড়ো পড়ো এবং পড়ো, বইয়ের সঙ্গে থাকো, সুস্থ থাকো। তাহলে আবার দেখা হবে অন্য আরেকদিন, অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।